আচ্ছা আচ্ছা আপনারা প্রয়োজনে কেউ কাউকে ডেকে আনতে পারেন, কোনো অসুবিধা নেই। তাছাড়া আমার করতে বেশি হচ্ছে সামনে আমার আসবেন, সমস্যা নেই, আপনার ভাড়াটা বেঁচে যাবে। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এভিডেন্স অ্যাক্ট 1872, যাকে আমরা বাংলাতে কি বলছি, সাক্ষ্য আইন। ঠিক আছে, সাক্ষ্য আইন 1872। সাক্ষ্য আইন নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে সাক্ষ্য রিলেটেড, সাক্ষী রিলেটেড কর্মকাণ্ড এই আইনের মাধ্যমে পরিচালিত হয়, এই আইন অনুযায়ী পরিচালিত হয়। ঠিক আছে, তো সাক্ষ্য আইনটা মূলত আমাদের আইনের প্রকারভেদগুলো করছি। এবং প্রথমে করবো সাক্ষ্য আইন 3 ধরনের আইন। সাক্ষ্য আইনটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন। ঠিক আছে, পদ্ধতিগত আইন। কেন পদ্ধতিগত আইন? কারণ এই আইনের মধ্যে কিভাবে সাক্ষ্য গ্রহণ করতে হবে, কিভাবে সাক্ষীর জবানবন্দি দিতে হবে, কিভাবে সাক্ষীকে জেরা করতে হবে, এবং অন্যান্য যে সকল প্রসিডিউরাল সমস্ত বিষয়গুলো কি পদ্ধতিগত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই জন্য এটাকে বলছি পদ্ধতিগত বিষয়, বা ইংলিশে বলছি প্রসিডিউরাল ল অথবা অ্যাডজেক্টিভ ল। এই প্রসিডিউরাল ল আর একটা যে ইংরেজি আছে সেটাকে আমরা বলছি কি অ্যাডজেক্টিভ ল, ADJECTIV, অ্যাডজেক্টিভ ল। ওকে, আচ্ছা, এখন এটার হিস্ট্রির দিকে যদি আমরা যাই, এটা কত সালে আমরা দেখছি 1872 সালে প্রণীত আইন। কত সালে? 1872 সালে। আচ্ছা, এখন হিস্ট্রির দিকে গেলে আমাদের বলে যে এর আগে একটা সাক্ষ্য আইন তৈরি হয়েছিল। পাশ হওয়ার কথা আমি বলবো না, তৈরি হয়েছিল। কত সালে? কেউ কেউ বলছে 1850, কেউ কোনো বইয়ে আছে 1868 সালে। হ্যাঁ, 68 আছে, 50 সালেও আছে। ওরা ভেরিফাই করার সুযোগ পায়নি, তো ওটা যেহেতু পাস হয়নি, জন্য ভেরিফাই এক এক রকম বইয়ের হিস্ট্রিতে এক এক রকম দেওয়া আছে। ওটা 50 কোনো বইয়ে 68ও দেওয়া আছে। ওটা একবার আছে 1835, 1837, 1840, 1844, 1850, 1852, 1853 ও 1855 সালে ক্ষুদ্রাকারে এই আইন প্রণীত হয়েছিল। এটা ক্ষুদ্রাকারের কথা বলছে, দেখেন 68 আছে। অতঃপর 1871 সালে স্যার জেমস স্টিফেন সাক্ষ্য আইন প্রণয়ন করেন। বুঝতে পেরেছি, তার মানে ওটা 50 সালতে একটা মাইলফলক ছিল। এই বইটাতে লেখা আছে 1868 সালে একটা আইন পাস হয় না, একটা খসড়া তৈরি হয়। সেই খসড়াটা তৈরি করেন কোনো বই 1850, কোনো বই 1868। কে তৈরি করেন? হেনরি সামার মেইন। ঠিক আছে, কত সালে? প্রথম সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন হেনরি মেইন বা হেনরি সামার মেইন। আমরা পুরো নামটা মনে রাখার চেষ্টা করব। স্যার হেনরি সামার মেইন। সামার নাম অনেক জায়গায় আসেনি, হেনরি মেইন আসছে, শুধু হেনরি মেইন। তিনি সর্বপ্রথম কি করেন? সাক্ষ্য আইনের খসড়া একটা তৈরি করেন। কত সালে? বেশিরভাগ জায়গাতে এই 1850 সাল থেকেই ধরা হয়েছে, 1850 সালে। তো উনি যে আইনটা তৈরি করেন ওইটা আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য প্রযোজ্য ছিল না, আমাদের জন্য উপযুক্ত ছিল না। ঠিক আছে, না থাকার সুবাদে ভারতীয় তখন ইন্ডিয়ান ব্রিটিশ পার্লামেন্ট তারা একজন ব্যক্তিকে আর একটা এই উপমহাদেশের উপযুক্ত একটা সাক্ষ্য আইন তৈরির দায়িত্ব দেয়। তো 1871 সালে এই লোকের নাম হচ্ছে জেমস স্টিফেন। কেউ কেউ বলছে শুধু জেমস স্টিফেন, কেউ কেউ বলছে জেমস স্টিফেন। এই লোক কি করেন? একটা কত সালে? 1871 সালে এই বর্তমান যে এভিডেন্স একটা আছে এটার মূল খসড়াটা তৈরি করেন। ঠিক আছে, তো এরপরে পার্লামেন্ট কি করে? এটাকে
পাস করে কত সালে পাস করে হচ্ছে 1872 সালে 15ই মার্চ এই সালে কি পাস হয় বা প্রণয়ন হয়। জাহাঙ্গীর আপনি ভালো করে খেয়াল করবেন, পাস হওয়া মানে প্রণয়ন হওয়া। যদি প্রণয়ন হয় কত সালে, এটা 1872 সালের 15ই মার্চ। আর পাস হয় এরকম যদি কোশ্চেন থাকে তাহলে সেই উত্তর 1872 সালের 15ই মার্চ। আচ্ছা, এত সালে কি হয় পাস হয় বা প্রণয়ন হয়। একই সালের সেপ্টেম্বর মাসে এটা কার্যকর হয়। ঠিক আছে, একই সালের সেপ্টেম্বর মাসে মুছে দিলাম উত্তর। পয়লা সেপ্টেম্বর 1872 সালে কার্যকর হয়, মানে সাল থেকে কার্যকর হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এগুলো এর প্রিলিমিনারি কথাবার্তা। এর সাথে তাহলে এর স্কোপ কি নিয়ে কাজ করে, কি কাজ করে। এই আইনের মূল বিষয়বস্তু হলো আদালতে মামলার বিচার্য বিষয় প্রমাণের জন্য মামলার কোন পক্ষ কোন বিষয়ের উপর সাক্ষ্য দিতে পারে। প্রথম জায়গা হচ্ছে কোন পক্ষ কোন বিষয়গুলোর উপরে সাক্ষ্য দিতে পারে। তারপরে হচ্ছে সাক্ষ্য গ্রহণের পদ্ধতি, কোন জিনিসকে সাক্ষ্য হিসেবে নিয়ে আসা যাবে। ঠিক আছে, এবং কোন প্রক্রিয়ায় সাক্ষীদেরকে প্রশ্ন করা যাবে, সাক্ষীদেরকে পরীক্ষা করা যাবে ইত্যাদি সকল বিষয় এই আইনে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আদালত কোন বিষয়গুলো সম্পর্কে অনুমান করবে, কোন বিষয়গুলো সম্পর্কে অনুমান করতে পারে, কোন বিষয়গুলো আদালতের কাছে কনক্লুসিভ প্রুফ হিসেবে অনুমোদনযোগ্য অনুমোদিত, সেই ব্যাপারগুলো এই আইনে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা সমস্ত বিষয়গুলো জানতে পারবো। আচ্ছা, এই আইনে মোট কতটি ধারা আছে? মোট ধারার সংখ্যা হচ্ছে 167টি। ঠিক আছে, 167টি ধারা 3টি ভাগে বিভক্ত। কয়টি? 3টি ভাগ। কিন্তু হ্যাঁ, কর্মীন করা যাবে না। 3টি ভাগ আর 11টি অধ্যায়। ওই ভাগ মানে খণ্ড, পার্ট মানে ভাগ মানেই খণ্ড। ঠিক আছে, 3টি খণ্ড আর 3টি ভাগ আর 11টি চ্যাপ্টার বা অধ্যায়। 3টি ভাগের মধ্যে প্রথম ভাগে বলা হয়েছে রেলিভেন্সি, প্রাসঙ্গিকতা। দ্বিতীয় ভাগে বলা হয়েছে বিভিন্ন পদ্ধতি সমূহ। আর পরবর্তী যে আরেকটা ভাগ আছে সেই ভাগের মধ্যে আমরা যদি আলাদা আলাদা করি 1 থেকে 55 পর্যন্ত এগুলো আছে রেলিভেন্সি নিয়ে আসছে। ঠিক আছে, রেলিভেন্সি অফ ফ্যাক্টস 1 থেকে 55। 56 থেকে 100 পর্যন্ত এখানে আছে অনপ্রুফ প্রমাণ বিষয়ক জিনিসগুলো নিয়ে আসছে 56 থেকে 100 পর্যন্ত। আর 101 থেকে শুরু করে প্রোডাকশন অ্যান্ড ইফেকশন অফ এভিডেন্স। ঠিক আছে, বিভিন্ন এভিডেন্সের প্রোডাকশন এবং সেগুলোর ফলাফল, কীভাবে এভিডেন্সগুলো তৈরি হবে এবং তার ফলাফল সম্পর্কে, রেজাল্ট সম্পর্কে আলোচনা করছে তৃতীয় পাঠে। আচ্ছা, আর 11টি ভাগ আলাদা আলাদা ভাগ যখন আমরা পড়বো তখন আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। এই হচ্ছে এই আইনের প্রারম্ভিক কথাবার্তা। আইনের ভেতরে এখনো যায়নি, এটা হচ্ছে প্রারম্ভিক কথাবার্তা। এবার এর সাথে আমরা পড়ে ফেলি এর প্রিয়াম্বল। ঠিক আছে, একই রকম আমরা সিপিসি যেমন দেখছি, পেনাল কোড দেখছি, একই রকম এর প্রিয়াম্বলও এরকম কথায় বলা আছে যে যেহেতু আইনের একত্রিতকরণ, সংজ্ঞা প্রদান এবং সংশোধন করা সমীচীন হয়ে পড়েছে, তাই নিম্নোক্ত আইন প্রণয়ন করা হলো। ঠিক আছে, নিম্নরূপ
আইনটি প্রণয়ন করা হলো। কেন? একত্রিতকরণ, তারপরে সংজ্ঞা দেওয়া এবং সংশোধন। আগে যে সাক্ষ্য আইন বিভিন্ন জায়গায় ছিল সেগুলো সংশোধন, এগুলো প্রয়োজন হয়ে পড়ছে, এই কারণে এই আইনটা তৈরি করা হলো। ঠিক আছে, এটা একটা আইন বা অ্যাক্ট। ঠিক আছে, কোড নয়, এটা একটা আইন বা অ্যাক্ট, কোড বা বিধি নয়। আচ্ছা, এবার আমরা ধারার মধ্যে চলে যাব। সর্বপ্রথম অন্যান্য আইনের মতো এখানেও কি আছে? শর্ট টাইটেল, কমেন্সমেন্ট, এক্সটেন্ড। ঠিক আছে, তো শর্ট টাইটেল এই আইনটার নাম কি হবে সে কথাটা বলা আছে। এই আইনের নাম হবে দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। এই আইনটাকে কি নামে ডাকা হবে? সাক্ষ্য আইন 1872 নামে ডাকা হবে। এক্সটেনশন বলছে it extends to the whole Bangladesh and applies all judicial proceedings in or before any court including court martial। বলছে এটা না, কোর্ট মার্শালের ক্ষেত্রেও প্রযোজ্য। বলছে এটা বাংলাদেশের যে কোনো জুডিশিয়াল প্রসিডিং এ ব্যবহৃত হতে পারবে। যেগুলো কোর্ট হিসেবে তারা জুডিশিয়াল প্রসিডিং ফলো করে সব জায়গায় এই আইনটা ব্যবহৃত হতে পারবে, ইনক্লুডিং মার্শাল ল সহ। এবার আসুন কিছু এক্সক্লুশন দিয়েছে। আদার দ্যান কোর্টস, অন্যান্য কোর্ট ব্যতীত। কোন কোর্ট ব্যতীত? কনসেন্ট আন্ডার দ্য আর্মি অ্যাক্ট। তিনটা আইনের নাম বলা হয়েছে। 1952 সেনা বাহিনী, 53 বিমান বাহিনী, 61 নৌবাহিনী। মানে কথাটা বলা হচ্ছে পজিটিভলি যে সব আইনের সব কোর্টের জন্যই প্রযোজ্য, শুধুমাত্র তিনটা ক্ষেত্র ব্যতীত। তিনটা ক্ষেত্র ব্যতীত। কোন তিনটা ক্ষেত্র? যেখানে কোর্টগুলা নিম্নোক্ত আইন অনুসারে তৈরি হয়। যেমন এক নম্বরে আছে দ্য আর্মি অ্যাক্ট, কত সালে? 1952 সাল। 2 নম্বরে আসছে দ্য নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961। আর একটা আসছে দ্য এয়ারফোর্স অ্যাক্ট 1953। দেখেন এখানে দেখেন তিনটা আইনের অধীন, এটাও এক, এটাও এক, এটা হচ্ছে অর্ডিন্যান্স। ঠিক আছে, মাথায় রাখতে হবে। কারণ এই 52 সালে কি ছিল? 52-53 সালগুলোতে সংসদ ছিল। ঠিক আছে, সংসদের মাধ্যমে পাস হয়েছে। কোন সংসদ ছিল? পাকিস্তানি পার্লামেন্ট। তখন এটা পাস হয়েছে, যার কারণে এটা অ্যাক্ট। আর এই নেভাল ডিসিপ্লিন যখন হয় তখন 61 কি চলে? সামরিক শাসন চলে। তখন প্রেসিডেন্ট আছে। প্রেসিডেন্ট কি জারি করে তাকে বলে অর্ডিন্যান্স। ঠিক আছে, অধ্যাদেশ। তো তাহলে 1961 মাঝখানে আসলো কেন স্যার? 1961 মাঝখানে আসছে আমরা কি বলি? সেনা নৌ বিমান বলি না? সেনা নৌ বিমান বলি। দেখেন এটা সেনা, এটা নৌ, এটা বিমান। শুধু এই বলার সিকোয়েন্স অনুযায়ী এটা কোনো আছে নাকি স্যার? না না, সমস্যা নেই। আপনি যদি মনে করেন আপনি লিখবেন আর্মি 51, তারপর এয়ারফোর্স 53, সমস্যা নেই। সাধারণত আমরা কি বলি? আর্মি, সেনা, নৌ বিমান, এটাও বলি না কিন্তু সেনা, বিমান ও নৌ এভাবে কম বলি, অর্থ নেই। ঠিক আছে, আমরা এটা বলতে অভ্যস্ত, তার কারণে ওরাও আইন ওভাবে লিখছে সেনা, নৌ ও বিমান। ঠিক আছে, তো বলছে এই আইনের অধীনে যদি কোনো কোর্ট তৈরি হয় সেইখানে এই সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। সাক্ষ্য আইন প্রযোজ্য নয়, বাকি সব ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আর একটা জায়গা দেখিয়েছে, সেটা হচ্ছে মানে বলছে এগুলো বাদে সাক্ষ্য গ্রহণে উপযুক্ত যে কোনো ব্যক্তি কি করতে পারবে? এই আইন অনুযায়ী সাক্ষী গ্রহণ করতে পারবে। আরো জায়গা আছে যেগুলো এটা আরেকজন ব্যাখ্যা দিছে যে সেনা, নৌ, বিমান, এটা যে এইভাবে বলা হয়। আর ব্যাখ্যা হলো ওই পৃথিবীর আদি থেকে শুরু করে প্রথম বাহিনী হলো সেনাবাহিনী, তারপরে আসতে হচ্ছে যে নৌপথে, পরে লাস্টে আসতে বিমান বাহিনী। এই জন্য এটা এইভাবে সাজানো হয়। আচ্ছা, হতে পারে। এটা এক্সপ্লেনেশন আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের বলতে সুবিধা, আমরা সাধারণত এটাই বলি সেনা, নৌ, বিমান।
ছোটবেলায় যখন হচ্ছে দুর্বার শুনতাম না, দুর্বার অনুষ্ঠান হতো ইয়াতে রেডিওতে, তো ওরাও তখন বলতো যে সেনা নৌ বিমান এরকম বলতো। আমার কাছে মনে হচ্ছে এটা হতে পারে। আচ্ছা, আর একটা ব্যতিক্রম ক্ষেত্র আছে, যদি আরবিট্রেশন। আরবিট্রেশন মানে কি? আরবিট্রেশন মানে হচ্ছে সালিশ। সালিশের মাধ্যমে যদি কোনো মীমাংসা হয়, সালিশ মানে কি? একজন ব্যক্তি থাকবে সালিশকারী, তার আন্ডারে দুই পক্ষ থাকবে, কোনো জুডিশিয়াল প্রসিডিং ম্যাটার। এটা একটা আরবিট্রেশন প্রোগ্রাম। এটার মাধ্যমে যদি কোনো কোনো বিচার হয়, তাহলে সেখানেও এই এত ফর্মালিটির প্রয়োজন নাই। ঠিক আছে? এই যে এভিডেন্স অ্যাক্সেস যত ফর্মালিটি রয়েছে, ফর্মালিটিগুলো ওখানে প্রযোজ্য নয়। ওকে? আচ্ছা, এছাড়া কোনো আদালত বা বিচারকের নিকট দাখিলকৃত কোনো হলফনামার ক্ষেত্রে, হলফনামা কিভাবে উত্থাপন করা হবে, হলফনামার সাবমিশনটা কিভাবে হবে, সেই ক্ষেত্রেও এই এভিডেন্স অ্যাক্ট মানার প্রয়োজন নেই। শুধু হলফনামা যেখানে, অন্যান্য বিচারিক কর্মকাণ্ড না, শুধু হলফনামা দাখিলের কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, বা ওটাকে সাক্ষ্য বলে গণ্য করা হবে না। ঠিক আছে? এই হচ্ছে কয়েকটা ব্যতিক্রম ক্ষেত্র। বাকি সব ক্ষেত্রতে সাক্ষ্য আইন প্রযোজ্য সারা বাংলাদেশের জন্য। যে এই কটা বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে, রাইট। এবং 3 নম্বরে এবং যে আর একটা কথা বলা আছে, 1872 সালের 1 সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হবে। সেকশন 1 এ একদম লাস্টে এই কথাটা বলা আছে, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি যে 1872 সালের 1 সেপ্টেম্বর থেকে এই আইনটা কার্যকর হবে। কোন টাইপের ইফেক্ট? কোন টাইপের ইফেক্ট এটা? পরবর্তীতে প্রসপেক্টিভ ইফেক্ট। হ্যাঁ, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা 2 খুবই সোজা। 2 হচ্ছে রিপিট। ঠিক আছে? 2 হচ্ছে আচ্ছা, তাহলে করার দরকার নেই। এবার 3 চলে আসবো। অন্যান্য আইনে আমরা সাধারণত দেখি 2 অথবা 3 যা থাকে এখানে তাই আছে। 2 3 আছে কি? সংজ্ঞা। বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে সংজ্ঞা দেওয়া আছে। আচ্ছা, এটা আরো সোজা। এই আইনের ক্ষেত্রে সংজ্ঞার কোনো কিছু আসলে, আপনি নিশ্চিন্তে 2-3 নম্বর ধারা দিয়ে দিবেন। কারণ আমরা পেনাল কোডে দেখছিলাম যে 6 থেকে 12 পর্যন্ত বিভিন্ন ধারায় বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। সিপিসিতে দেখছি সব 2 এর 1, 2, 3, 4 এবং পর্যন্ত 20 পর্যন্ত আছে। আর এটার সুবিধা আছে 2 এর কোনো নাম্বারিং নেই। 2 এর মধ্যে আলাদা ক্লাস দিয়ে করে ফেলছে। ঠিক আছে? তো যদি আসে কত ধারায় আছে কোর্টের সংখ্যা 2 ধারায়, কত ধারায় আছে আপনার ইয়ার সংখ্যা ফ্যাক্টের সংখ্যা 2 ধারায়, কত ধারায় আছে রেলিভেন্টের সংখ্যা 2 ধারায়, প্যাচও আছে। আচ্ছা, কথা আস্তে আস্তে বলবো। আচ্ছা, 3 ধারার যে শিরোনাম তার নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন ক্লজ। ইন্টারপ্রিটেশন মানে কি? ইন্টারপ্রিটেশন হচ্ছে ব্যাখ্যা। তার মানে এই ধারাতে দেওয়া আছে বিভিন্ন ধরনের টার্ম যেগুলো এই আইনে ব্যবহৃত হয়েছে, সেই আইনগুলোর ব্যাখ্যা, কাকে কি বলে বা সংজ্ঞা। এই আইনে যেগুলো আসছে এগুলোকে সংজ্ঞা না বলে ব্যাখ্যা বলাই ভালো। কারণ মানে কোনোটা এভাবে এক্সাক্ট সংজ্ঞা, সবগুলোই ব্যাখ্যা আকারে দেওয়া আছে। আচ্ছা, সবগুলো এখানে ইম্পর্টেন্ট, বেশি নাই, অল্প কিছু আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কোর্ট। কোর্ট বলতে কি বোঝাবে? বলছে all judges and magistrates, all persons except arbitrator legally authorized to take evidence. ঠিক আছে? except arbitrator বলতে জাজ বলতে সমস্ত জাজ, ম্যাজিস্ট্রেট এবং আরবিট্রেটর বাদে বাকি সবাইকে বোঝাবে। এখানে একটা প্যাচ লাগে। বাংলাতে যেটা এখানে এক্সাক্ট বলা আছে, আদালত শব্দ সমস্ত জজ, ম্যাজিস্ট্রেট ও সালিশ ব্যতীত সাক্ষ্য গ্রহণে আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তিকে আওতাভুক্ত করবে। যাদের কাছে বাংলা আছে তাদের কাছে পড়লে মনে হবে এই 3 জনকে বাদ দিয়ে বাকি সব হচ্ছে এই আদালত হিসেবে গণ্য হবে। কিন্তু এখানে সিস্টেমটা হচ্ছে শুধু বাদ দিতে হবে শুধু সালিশ থাকে। প্রথম দুইটা থাকবে। আদালত বলতে বোঝাবে জজ,
ম্যাজিস্ট্রেট সালিশ ব্যতীত যিনি সাক্ষ্য গ্রহণে ক্ষমতাপ্রাপ্ত, আইনত ক্ষমতাপ্রাপ্ত। ক্ষমতাপ্রাপ্ত, ঠিক আছে, জাজ, ম্যাজিস্ট্রেট এবং অন্য যে কোনো ব্যক্তি যিনি সাক্ষ্য গ্রহণের জন্য ক্ষমতাপ্রাপ্ত। তো এখানে যে কথাটা আছে এখানে সাথে আছে জাজ, ম্যাজিস্ট্রেট, সালিশ ব্যতীত, ঠিক আছে। আমি যখন পড়ছি আমার কাছে বারবারই মনে হয়েছে এখানে একটু মানে মারপ্যাচ টাইপের কথাটা ক্লিয়ার হয়নি। যদি আমি মনে করি যে জাজ, ম্যাজিস্ট্রেট এবং সালিশ ব্যতীত বাকি যে কোনো ব্যক্তি, তাহলে কিন্তু মানে এখানে যা বলছে তার সাথেও কিন্তু হচ্ছে, এখনো সমাজ আছে। ব্যাপারটা এরকম যে ছোটবেলায় আমরা দেখছি যে এখানে ময়লা ফেলবেন, না ফেলিলে এই যে ব্যাপারটা কিছুটা ওরকম হয়ে যায়। তো আমার পরে যেটা করেছি আমি এই কথাটুকু ব্র্যাকেট করে নিয়েছি। তাহলে দেখেন জাজ, ম্যাজিস্ট্রেট, কোন কোন জাজ, ম্যাজিস্ট্রেট ব্যতীত, সালিশ ব্যতীত, সকল জাজ, ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তিও এই আদালত হিসাবে গণ্য হতে পারে যিনি সাক্ষ্য গ্রহণের ক্ষমতা প্রাপ্ত, ঠিক আছে। সালিশ ব্যতীত এখানে কেন দিলাম? এই যে জাজ, দেখেন 89 এর ক অনুসারে পারিবারিক কোর্ট বা সিভিল কোর্টের যে ব্যক্তি হচ্ছে জাজ, উনি কিন্তু সালিশ করতে পারেন, পারবেন না? উনি কিন্তু সালিশ বা মিডিয়েটর হিসেবে কাজ করতে পারেন। যেহেতু কাজ করতে পারেন তো তাকে বাদ দেওয়া হচ্ছে। প্রত্যেক জজ এবং ম্যাজিস্ট্রেটে কি হবে? সাক্ষ্য গ্রহণের জন্য ক্ষমতাপ্রাপ্ত হবে এবং তাদেরকে আদালত বলা হবে, শুধুমাত্র সালিশ ব্যতীত। ক্লিয়ার থাকতে হবে এই জায়গাটা, সালিশকে অ্যাপ্রুভ করা যাবে না। আচ্ছা, তারপরে আসছে ফ্যাক্ট। ফ্যাক্ট মানে ফ্যাক্টের বাংলা হচ্ছে বিষয়। ঘটনা ফ্যাক্টের বাংলা হচ্ছে বিষয় বা ঘটনা। আমরা বলি এটাই ফ্যাক্ট, তাই না? এটাই ফ্যাক্ট। ফ্যাক্টের আরেকটা বাংলা আছে, সেটা হচ্ছে সত্য। ফ্যাক্ট মানে হচ্ছে সত্য। আমরা কথায় কথায় বলি ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে সত্য বলতে, আসলে ঘটনা হলো ঘটনা কথা না। ইনফ্যাক্ট মানে হচ্ছে সত্য বলতে বা মূলত বা প্রকৃতপক্ষে। এখানে ফ্যাক্টের অর্থ হচ্ছে ফ্যাক্ট মানে বিষয় বা ঘটনা, ঠিক আছে। এখানে যে ইন্টারপ্রিটেশনটা নিয়ে এসেছে বলছে ফ্যাক্ট দুই ধরনের হইতে পারে। কয় ধরনের? দুই ধরনের। না, প্রাসঙ্গিক ওটা 5 ধারায়, ওটা পরের আলোচনা। ফ্যাক্ট দুই ধরনের হতে পারে। প্রথমত একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় বানান বসেই না দুটোই? ইন্দ্রিয় গ্রাহ্য, আর একটা হচ্ছে মানসিক অবস্থা সেসব একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপার, বিষয় বা ঘটনা। আচ্ছা, এই এর বা ইংরেজি হচ্ছে পারসিভড বাই সেন্স। পারসিভড বাই সেন্স মানে আমার যত ইন্দ্রিয় আছে, আমরা বলে থাকি ষষ্ঠ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখা, এটা একটা ফ্যাক্ট। কান দিয়ে শোনা, এটা একটা ফ্যাক্ট। নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, এটা একটা ফ্যাক্ট। তারপরে জিহ্বা দিয়ে টেস্ট করা, স্বাদ টেস্ট করা, এটাও একটা ফ্যাক্ট। আর কি আমার ত্বকের মাধ্যমে আমি যে এখানে হাত দিয়ে স্পর্শ করে না দেখে কিন্তু বুঝতে পারবো এটা একটা কঠিন বস্তু, টেবিল, ঠিক আছে। এটাও একটা ফ্যাক্ট। কোন টাইপের ফ্যাক্ট? ইন্দ্রিয় গ্রাহ্য ফ্যাক্ট। এগুলা সবই ইন্দ্রিয় গ্রাহ্য ফ্যাক্ট। এবং এখানে ইলাস্ট্রেশনে এরকমই বলা আছে 5টা জিনিসকে ইন্দ্রিয় গ্রাহ্য ফ্যাক্ট হিসেবে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। সে 5টা কি কি? কোনো নির্দিষ্ট বস্তু সমষ্টি, কোনো নির্ধারিত স্থানে, কোনো নির্দিষ্ট অনুসারে। আচ্ছা, এটা তো উদাহরণ।
আচ্ছা, 6 নম্বরে একটি ব্যক্তি কিছু শ্রবণ করেছে বা দেখেছে, এটা একটা বিষয়। একজন ব্যক্তি কিছু কথা বলেছে, এটা একটা বিষয়। কেউ কিছু শুনেছে, সেটা একটা বিষয়। কেউ মত প্রকাশ করে, কোনো ইচ্ছা প্রকাশ করে, সবকিছুই কি একটা ফ্যাক্ট বা বিষয় বা ঘটনা, ঠিক আছে? আচ্ছা, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় গেল। এবার আসেন মনস্তাত্ত্বিক বিষয়, মানসিক পরিস্থিতি ব্যাপারটা কি। এটা হচ্ছে কোনো ব্যক্তির চিন্তা ভাবনা, অভিপ্রায়, ঠিক আছে? চিন্তা ভাবনা, অভিপ্রায় অথবা কি বলা যায়, তার ইচ্ছা, হ্যাঁ, যেগুলো মেন্টাল ব্যাপার সেটা, সেগুলোই হচ্ছে মনস্তাত্ত্বিক বা মেন্টাল ফ্যাক্ট, ঠিক আছে? দুইভাবে ভাগ করছে, একটা হচ্ছে এটা ইন্দ্রিয়গ্রাহ্য পারসেপ্টিভ সেন্স, আর একটা হচ্ছে মেন্টাল। মেন্টাল ফ্যাক্টটা তো আসলে হাত দিয়েও বোঝা যায় না, দেখেও বোঝা যায় না, আবার স্বাদ নিয়েও বোঝার উপায় নেই। এটা পুরোটাই একজন মানুষের নিজস্ব ব্যাপার, নিজস্ব পারসেপশনের ব্যাপার। তো এই জায়গাটাতে বলছে এগুলো ফ্যাক্ট হিসেবে কাউন্ট হবে। এর জন্যই আমরা ক্রিমিনাল বা সিভিল যে ম্যাটারই হোক না কেন আমরা ইচ্ছাটা দেখি, উইলটা দেখি, মেন্সরিয়াটা দেখি। হ্যাঁ, আসলে ওই ব্যক্তির কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা, মোটিভটা কি, যে একটা কাজ করলো। আপনারা জানেন যে ক্রিমিনাল ম্যাটারে যদি কোনো ইন্টেনশন বা মোটিভ না থাকে, ক্রিমিনাল কোনো ইন্টেনশন বা মোটিভ না থাকলে সেটাকে কিন্তু অপরাধ হিসেবে গণ্য করা যায় না। একজন বাচ্চা যে কিছু বোঝে না, সে একজনকে মারলো, আঘাত করলো, তার একটা শ্রিয়া হইলো, খারাপ একটা কাজ হইলো, কিন্তু তার ওই সেন্স নাই যে সে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আঘাতটা করলো, মেন্সরিয়া নাই, যার কারণে তারটা অপরাধ হবে না, ঠিক আছে? তার মানে দেখলাম যে ফ্যাক্টের জন্য মনস্তাত্ত্বিক জায়গাটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এবং ক্রিমিনাল ম্যাটারে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্রিমিনাল ইন্টেনশন বা ক্রিমিনাল যদি মেন্সরিয়া না থাকে তাহলে সেটাকে আমরা অফেন্স বা অফেন্স বলতে পারি না। হ্যাঁ, অফেন্স বলতে পারি না, ঠিক আছে, বা অপরাধ বলতে পারি না। আচ্ছা, এই দুইটা টাইপ হচ্ছে ঘটনা বা বিষয়ের প্রকারভেদ গুলো। এছাড়া একটু বলে রাখি, আজ ধারা যখন আলোচনা করবো তখন আরো ডিটেলসও বলবো। আজ ধারায় বলা আছে দুইটা বিষয় সম্পর্কে, দুই ধরনের বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। দুই ধরনের বিষয় কি কি? একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, রেলিভেন্ট ফ্যাক্ট, আর হচ্ছে ফ্যাক্টের ইস্যু, বিচার্য বিষয়, ঠিক আছে? তার মানে বিষয় এইভাবে যদি আমরা দেখি, এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, মানে সেকশন 5 এর ভিউ থেকে দেখি, তাহলে 5 ধরনের বিষয় আছে, দুই ধরনের। একটা কি? রেলিভেন্ট ফ্যাক্ট, এর মানে হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, আর একটা হচ্ছে ফ্যাক্টিং ইস্যু, মানে বিচার্য বিষয়, ঠিক আছে? আচ্ছা, কাজ দ্বারা যখন আলোচনা করবো তখন এগুলা কি কেন আমরা ডিটেলসে দেখবো তখন। আচ্ছা, তো আচ্ছা, 3 ধারাতে এই জিনিসগুলো বলে দেওয়া আছে, তাহলে আমি একবার বলেই দিই। 3 ধারাতে এই ফ্যাক্টের নিচেই এই জিনিসগুলো দেওয়া আছে, রেলিভেন্ট, শুধু রেলিভেন্ট দেওয়া আছে। তো রেলিভেন্ট বলতে এখানে রেলিভেন্ট ফ্যাক্টগুলোই বুঝিয়েছে, ঠিক আছে? রেলিভেন্ট ফ্যাক্ট, শুধু রেলিভেন্ট দেওয়া আছে, বা বাংলাতে শুধু প্রাসঙ্গিক দেওয়া আছে। তাকে আমরা প্রাসঙ্গিক ভেতরে পড়লে বুঝবো এটা একটা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বলছে, আর ফ্যাক্টিং ইস্যু বিচার্য বিষয় এটা বুঝবো। রেলিভেন্ট, আগে ফ্যাক্টিং ইস্যু বুঝি, সেটা হচ্ছে যেটা সরাসরি বিচারের সাথে জড়িত, যেই পয়েন্টগুলোতে বিচারটা করতে হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে ফ্যাক্টিং ইস্যু, মানে একদম ডিরেক্ট যে ব্যাপারগুলো বিচারের সাথে জড়িত, বিচারের জন্য নিয়ে আসা হয়েছে, সেটাই হচ্ছে ফ্যাক্টিং ইস্যু। আর এর বাইরে সেই ঘটনাগুলো প্রমাণ করার জন্য কোন কোন বিষয়, যে সমস্ত বিষয় প্রাসঙ্গিক হইতে পারে, সেই বিষয়কে বলা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয়। একটা উদাহরণ দিলে বুঝবেন যে একটা উদাহরণ হচ্ছে কোন একজন ব্যক্তি, কার নাম দেবো, কামাল পাশা, প্রাথমিক তুরস্কের কামাল পাশা কি করছে? কামাল পাশা হচ্ছে একজন ব্যক্তিকে খুন করছে, তার নাম হচ্ছে
কারণ হাবিব এই নামে একজন ব্যক্তিকে খুন করছে। তো 13 ইস্যু হচ্ছে কামাল এই ব্যক্তিকে খুন করেছে কিনা, তারপরে কামালের খুন করার ইন্টেনশন ছিল কিনা, ঠিক আছে, তারপরে কামাল কোন সমস্ত অস্ত্র মানে যেগুলো ব্যবহার করছে এগুলো হচ্ছে কামালের কি ডিরেক্ট 13 ইস্যু, এগুলো ডিরেক্ট ফ্যাক্ট। আচ্ছা, এর বাইরে প্রাসঙ্গিক ফ্যাক্ট হচ্ছে এই হাবিবের সাথে কামালের জমি নিয়ে গ্যাঞ্জাম ছিল, জমি নিয়ে গ্যাঞ্জাম ছিল, অথবা হাবিব কি করছে কামালকে ধরেন অন্য কোনোভাবে কামালকে খেপিয়ে তুলছে বা অন্য কোনো কারণে কোনোভাবে তার সাথে বিরোধে লিপ্ত হয়েছে। তার মানে এটা কি আমি ইন্টেনশন প্রমাণ করার জন্য আমি কিন্তু ওই বিরোধের ব্যাপারটা নিয়ে আসবো, খুনের সাথে বিরোধটা জড়িত আসলে কিন্তু তা না, মানে ডিরেক্ট জড়িত না, খুনটা সংগঠিত হওয়ার একটা প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ওইটা, বুঝা গেল? সেই ক্ষেত্রে এই যে কামাল যে খুন করেছে আসলেই খুন করেছে কিনা এটা বিচার্য বিষয়, যদি খুন করে থাকে মানে তার খুন করার সময় তার ইন্টেনশন ছিল কিনা এটাও একটা ইস্যু। আর যে সমস্ত ঘটনার প্রেক্ষিতে এই খুনটা সংগঠিত হয়েছে সেটা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। আবার এরকমটা হইতে পারে যে কামাল কি করলো, কামাল হচ্ছে অ্যালিবাই নিল যে সে কি করেনি, সে খুনটা করেনি, সে অন্য কোথাও ছিল, তাহলে অন্য কোথাও সে ছিল কিনা এইটা হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট, ঠিক আছে? বুঝা গেল? ক্লিয়ার হলো? আচ্ছা, আপনাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সেই বইটার উদাহরণটা একটু পড়ি। হকে খুন করার অপরাধে ক দণ্ডিত হলো, ঠিক আছে, তার বিচারকালে নিম্নবর্ণিত ঘটনাগুলো বিচার্য বিষয়ভুক্ত হতে পারে। কি? ক ক্ষয়ের মৃত্যু ঘটিয়েছে, যেটা অলরেডি বলে দিয়েছে, ক ক্ষয়ের মৃত্যু ঘটানোর ইচ্ছা করছে, ইন্টেনশন মোটিভ আছে কিনা সেটা। ক ক্ষয়ের নিকট থেকে গুরুতর আকস্মিক উস্কানি পেয়েছিল, উস্কানি পেয়েছিল কিনা এটাও কি সরাসরি ফ্যাক্ট, তার মানে ফ্যাক্টিভ ইস্যু। তারপরে ক যে কাজে দ্বারা ক্ষয়ের মৃত্যু ঘটিয়েছে তা করার সময়কালে মানসিক বিকাশের কারণে ক্ষয়ের প্রকৃতি উপলব্ধি করতে সক্ষম ছিল না, ঠিক আছে, মানে বলছে যে কামাল যখন এই কাজটা করছে তখন আসলে কামাল বোঝে নাই সিকোয়েন্সলি এটা হতে পারে, এগুলো কি ডিরেক্ট বিচার্য বিষয়ের সাথে জড়িত, এগুলো সবই ফ্যাক্টিভ ইস্যুস। কিন্তু ওই যে যেটা বললাম যে যদি এরকম কোনো জিনিস থাকতো যে আগে কোনো বিরোধ ছিল, সেই বিরোধের জের ধরে এই ঘটনাটা হয়েছে, এটা একটা প্রাসঙ্গিক বিষয়। আবার সে ওই অঞ্চলেই ছিল না, একটা এলাকায় ছিলই না, তাকে দায়ী করা হচ্ছে, সে যদি এলিবাই নেই সেটাও একটা প্রাসঙ্গিক বিষয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছে দেখা গেল যে আমি একটা মজা ছিল, মজা করতে যায়, আমি হয়তো মজা করতেছি, এক পর্যায়ে এমন একটা কিছু হয়ে গেল, আমি মারা গেল, তখন সেক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যে ফ্যাক্ট ইস্যু এটা। আর আমার পুরো পরিকল্পনা একটা ছিল কি তার সাথে আমার শত্রুতা, আপনি যেটা বললেন যে আপনি ওর সাথে একই কাজলামি করতে করতে মার্ডারটা হয়ে গেছে, এটা একটা ফ্যাক্টিভ ইস্যু। কেন না? কারণ হচ্ছে এটা আপনার মার্ডারের সাথে ডিরেক্ট যোগাযোগ রয়েছে, এটা ডিরেক্ট যোগাযোগ রয়েছে যে আপনি এটা প্রমাণ করবেন যে আসলে আমার ইন্টেনশন ছিল কিনা। এই যে আপনি যে কাজলামি করতে যে মারা গেছে, এটা ইন্টেনশনের ব্যাপার, যে আসলে আমার মারার ইন্টেনশন ছিল না, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, ঠিক আছে? এটা যদি খুনও হয়ে যায় তো খুনের ক্ষেত্রে যে শাস্তি সেটা আপনি পাবেন না, সেটার ক্ষেত্রে আপনাকে অন্য কোনো শাস্তি দেওয়া হবে, ঠিক আছে? হতে পারে সেটা মরহত্যা, এরকম শাস্তি দেওয়া হতে পারে, তা ডিপেন্ড করবে। আরও বিস্তারিত আমরা যখন পড়বো প্যানাল পড়ে এবং এভিডেন্স মিলে আমরা বুঝতে পারবো জিনিসগুলো। আচ্ছা, আর এই যে আপনি বললেন যে পূর্বে কোনো পরিকল্পনা ছিল, ওই পূর্বের পরিকল্পনা তখন আপনার ইন্টেনশন প্রমাণ করতে যে পূর্বের পরিকল্পনাটা নিয়ে আসতে হবে। পূর্বে যে কোনো পরিকল্পনা ছিল বা পূর্বের কোনো বিরোধ, ওটা আপনার ওর পক্ষের লোকজন মানে রাষ্ট্রপক্ষের লোকজন যখন আপনার ইন্টেনশন প্রকাশ করেছে এই উদ্দেশ্যে একে মেরেছে, ইন্টেনশন হচ্ছে একটা ইস্যু। ইন্টেনশন প্রকাশ করার জন্য, ইন্টেনশনটা প্রমাণ করার জন্য আপনি অন্য যে সমস্ত জিনিস নিয়ে আসবেন সেগুলো হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। মূলত যেগুলো ডিরেক্ট ঘটনার সাথে সংযুক্ত সেটা হচ্ছে একটা ইস্যু, আর যে একটা ইস্যু প্রমাণের জন্য আপনি যত বিষয় নিয়ে আসবেন সবগুলাই রেলিভেন্ট ফ্যাক্ট।
আচ্ছা, এরপরে আছে ডকুমেন্ট। ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া আছে, অন্যান্য আইনগুলোতেও দেওয়া আছে। ডকুমেন্টের সংজ্ঞা বলছে মিন্স, ডকুমেন্ট মিন্স এনি ম্যাটার, কয়েকটা ব্যাপার আছে আপনারা দাগ দিবেন, আমি বলবো দাগ দিবেন। এনি ম্যাটার এক্সপ্রেসড মানে প্রকাশিত কোনো ঘটনা, এক্সপ্রেসড এর নিচে দাগ দিবেন, এক্সপ্রেসড। তারপরে বলছে or described upon any substances means of letters এর নিচে দাগ দেন, figures or marks এর নিচে দাগ দিবেন, or by more than one of those means that there are intended to be used or which may be used for a purpose of recording that matter। এখানে যে কথাগুলো বলছে যে দলিল অর্থ, দলিল পাঁচটা 10% হ্যাঁ সম্ভব। আচ্ছা, দলিল বলতে কোনো পদার্থের উপর অক্ষর, তারপরে চিহ্নসমূহ, তারপরে ওই ডেসক্রাইব এনি ম্যাটার মিন্স বাই লেটার হতে পারে, মানে অক্ষর হতে পারে, ফিগার মানে চিহ্ন, মার্কস এটাও চিহ্ন, মার্কস ফিগার কাছাকাছি, আর এনি মোর দ্যান মানে এই যে জিনিসগুলো বললাম একটা অথবা একের অধিক যে কোনো ম্যাটার নিয়ে তৈরি কোনো কিছু, এক্সপ্রেস প্রকাশিত কোনো কিছু অথবা রেকর্ড করা কোনো কিছু। ঠিক আছে, বাংলা পড়লে এমনটা আসবে, দলিল অর্থ কোনো পদার্থের উপর অক্ষর, অঙ্ক অথবা চিহ্ন সমূহের সাহায্যে ওই পন্থাসমূহের একাধিক পন্থায় প্রকাশিত অথবা উল্লেখিত কোনো বিষয়, যে পন্থা উক্ত বিষয় রেকর্ড করার জন্য ব্যবহারের ইচ্ছা করা হতে পারে অথবা ব্যবহার করা হতে পারে। ব্যবহার করা ইচ্ছা থাকতে পারে অথবা ব্যবহার করা হতে পারে। একটু মানে কনফিউজিং লাগতেছে বা জটিল লাগতে পারে, পাঠপাঠ পড়লে ক্লিয়ার হয়ে যাবে। বলছে যে কোনো লিখিত কোনো কিছু মুদ্রিত কোনো কিছু, কোনো এখন টাইপকৃত কোনো কিছু হতে পারে, কোনো লেটারের মাধ্যমে হতে পারে, কোনো নকশার মাধ্যমে হতে পারে, যে কোনো উপায়ে সেটা একটা ডকুমেন্ট হতে পারে। যেমন এই যে ধরেন এটার উপরে কি লেখা আছে, কিছু একটা নাম লেখা আছে, সিফা ডাস্টার এরকম লেখা আছে, তাহলে এটা একটা ডকুমেন্ট হতে পারে। তারপরে এই যে বই খাতা সব কিছু কি ডকুমেন্ট হতে পারে। তার মানে বলা হচ্ছে যে শুধুমাত্র মৌখিক জিনিসগুলো বাদ দিয়ে বাকি যে কোনো কিছু তার উপর মুদ্রিত হোক, কোনো কিছু খোদাই করা হোক, কোনো কিছু স্বাভাবিক কলম পেন দিয়ে লেখা হোক, প্রিন্ট করা হোক, সমস্ত কিছুই ডকুমেন্ট হিসাবে কাউন্ট হতে পারে যদি সেটাকে রেকর্ড করার ইচ্ছা পোষণ করা হয় অথবা পরবর্তীতে ব্যবহারের জন্য সেটা রিজার্ভ করা হয় অথবা করা হয়েছে, কোনো না কোনো জায়গায় ব্যবহার করা হয়েছে, সবগুলাই ডকুমেন্ট হিসাবে কাউন্ট হয়। উদাহরণে আরো চমৎকার কথা আছে, ক্লিয়ার হবে তাহলে। এ রাইটিং ইজ এ ডকুমেন্ট, কোনো একটা লিখনি, ঠিক আছে, কোনো একটা লিখনি, সেটা কি হবে, একটা দলিল হবে, ডকুমেন্ট হবে। ওয়ার্ডস প্রিন্টেড, লিথোগ্রাফ আর ফটোগ্রাফ আর ডকুমেন্ট, কোনো কিছু, কোনো শব্দ প্রিন্ট করা, লিথোগ্রাফ করা, ফটোগ্রাফ করা মানে ছবি তোলা, এই সবগুলাই ডকুমেন্ট হবে। কোনো মানচিত্র বা নকশা একটি দলিল হবে। এ ম্যাপ অর এ প্ল্যান ইজ এ ডকুমেন্ট, কোনো মানচিত্র অথবা নকশা, ঠিক আছে, সেটা বাড়ির নকশা হতে পারে, সেটা পৃথিবীর নকশা হতে পারে, এই সবই ডকুমেন্ট হবে। আচ্ছা, অ্যান ইনস্ক্রিপশন অন এ মেটাল প্লেট অর স্টোন ইজ এ ডকুমেন্ট, কোনো মেটাল প্লেট অথবা স্টোন পাথরের উপর খোদাই করা কোনো কিছু, সেটাও ডকুমেন্ট হবে। এই যে বললাম এখানে খোদাই করে লেখা আছে, এটাও একটা ডকুমেন্ট হবে। এ ক্যারিকেচার ইজ এ ডকুমেন্ট, কোনো ব্যঙ্গচিত্র, কোনো ব্যঙ্গচিত্র আমরা দেখি রসালোতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র রাখা হয়েছে। তারপরে এই কিছুদিন আগে যে আপনাদের পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন ধরনের যে মোটিভ বানানো হয়েছে, এগুলো কি, এগুলো ডকুমেন্ট হিসাবে কাউন্ট হয়। সেটা যদি ছবি তোলা হয় সেটাও, এটা যে অরিজিনালি যেখানে আছে সেটাও। এগুলো হচ্ছে ডকুমেন্ট ছিল। এবার আসুন তিনটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। আচ্ছা, তার আগে সাক্ষ্য কাকে বলে, সাক্ষ্য আইন করতেছি, সাক্ষ্যের একটু সংজ্ঞা দেখে নিই। এভিডেন্স, এভিডেন্স মিনস এন্ড ইনক্লুডস all statement which the court permits to require to be made before it by witness
যে কোনো স্টেটমেন্ট, যে কোনো উক্তি যেটা কোর্ট পারমিট করে টু বি মেড বিফোর বাই উইটনেস, উইটনেসের মাধ্যমে, সাক্ষীর মাধ্যমে কোনো কিছু আদালতের সামনে, আদালত যদি পারমিট করে সেটা স্টেটমেন্ট দেওয়ার জন্য সেটা সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আচ্ছা, টু ম্যাটার অফ ফ্যাক্ট আন্ডার ইনকোয়ারি সাচ স্টেটমেন্ট আর ফর ওরাল এভিডেন্স। এবং এখানে যে কথাটা বলছে যে এইখানে আর একটা যে কাজটা করা হচ্ছে, মৌখিক সাক্ষ্যের একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে। বলছে যে স্টেটমেন্টগুলো আদালতের সামনে উপস্থাপন করার জন্য আদালত পারমিট দিবে কোনো ব্যক্তিকে, কোনো সাক্ষীকে, সেগুলোকে বলা হবে সাক্ষ্য। এবং এটা কোন ধরনের সাক্ষ্য? এটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স। ঠিক আছে, যেগুলো স্টেটমেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে, মুখের বাক্যর মাধ্যমে, উক্তির মাধ্যমে দেওয়া হচ্ছে, সেগুলো মৌখিক সাক্ষ্য হবে। তারপরে 2 নম্বর বলছে যেসব দলিল আদালত কর্তৃক পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয় বা আদালত উপস্থাপন করতে আদেশ দান করে, এই সমস্ত দলিলও কি হবে? সাক্ষ্য হিসাবে গণ্য হবে। এবং এটাকে বলবে ডকুমেন্টারি এভিডেন্স, দালিলিক সাক্ষ্য। তাহলে সাক্ষ্যর প্রকারভেদ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। সাক্ষ্য কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য, আর একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য। এগুলো নিয়ে আমাদের ডিটেলস পড়াশোনা আছে 60, 61, 59, 60, 61 এই জায়গাগুলো আছে। 59 বলা আছে কোনো বিষয় প্রমাণ করার জন্য মৌখিক সাক্ষ্য বা দালিলিক সাক্ষ্য দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে ওইখানেও কি করা আছে? সাক্ষীর প্রকারভেদ হিসাবে সাক্ষ্যর প্রকারভেদ আলোচনা করা হয়েছে। বলা আছে মৌখিক অথবা দালিলিক সাক্ষ্যর মাধ্যমে কোনো বিষয় প্রমাণ করা যাবে। যেহেতু মৌখিক অথবা দালিলিক যে কোনো একটার মাধ্যমে করা যাবে, সেটা আমরা বলতে পারি সাক্ষ্য 2 ধরনের। কোন অনুসারে? কোন ধারা অনুসারে? 59 ধারা অনুসারে। আবার এইখানে 2 ধারাতেও আমরা দেখছি, 2 ধারাতে হচ্ছে মৌখিক সাক্ষ্যের 3 ধারা না? 3 ধারা, 2 ধারা তো রিপিট। তো এখানে বলা আছে যে মৌখিক সাক্ষ্যর সংজ্ঞা কি আর দালিলিক সাক্ষ্যর সংজ্ঞা কি। মৌখিক সাক্ষ্য হচ্ছে যেটা স্টেটমেন্টের মাধ্যমে দেওয়া হবে এবং কোর্ট সেটাকে পারমিট করবে। আর দালিলিক সাক্ষ্য হচ্ছে কোর্ট যেটাকে, যে সমস্ত দলিলকে আদালতে উপস্থাপনের জন্য বা পরিদর্শনের জন্য নির্দেশ দিবে, সে সমস্ত জিনিসগুলোকে বলা হবে দালিলিক সাক্ষ্য। আচ্ছা, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে ডিটেলস আরো পড়বো। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রমাণিত, মিথ্যা প্রমাণিত আর অপ্রমাণিত। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই আজকের ক্লাসের লাস্ট টপিক হবে। এটা সবগুলো প্রমাণ রিলেটেড, প্রমাণ রিলেটেড প্রুফ। তো এখানে প্রমাণ হচ্ছে যে কোনো মানে যে কোনো মামলার, ফৌজদারি হোক সিভিল হোক, সব মামলার প্রাণ হচ্ছে প্রমাণ। প্রমাণ যারা করতে পারবে, যে দিক দিয়ে করতে পারবে, তাদেরই লাভ হবে। এভিডেন্স অ্যাক্ট মূলত এই প্রমাণ ও প্রমাণের ব্যাপার। আর আমাদের ইনকুইজিটরিয়াল সিস্টেম, তাই না? না, অ্যাডভার্সারিয়াল সিস্টেম আমাদের হচ্ছে অ্যাডভার্সারিয়াল সিস্টেম। আদালত হচ্ছে অন্ধ, আইনের চোখ হচ্ছে বাধা। সে হাতরে যা পাবে সেটাই রায় দিবে, তার পক্ষে বা এগেনস্টে রায় দিবে। ঠিক আছে, যেটাকে তার সঠিক মনে হবে চোখবাধা অবস্থায়। তো তার জন্য কি দরকার? আদালতে যারা কোর্ট অফিসার আছে, মানে অ্যাডভোকেটরা আছে, তারা আদালতকে যা বুঝাবে, যা বুঝিয়ে সন্তুষ্ট করতে পারবে, সেই দিকে আলটিমেটলি রায়টা চলে যাবে। তার জন্য প্রুফ জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 3টা টার্ম লিখছি আমি। একটা বাংলা হচ্ছে প্রমাণিত, যার ইংরেজি টার্ম প্রুভড। ডিসপ্রুভড এর অর্থ হচ্ছে মিথ্যা প্রমাণিত, আর নট প্রুভড মানে অপ্রমাণিত। এখন আপনারা বলেন, প্রমাণিত বুঝলাম, মিথ্যা প্রমাণিত আর অপ্রমাণিত বলতে আপনারা কি বুঝেন? অপ্রমাণিত মানে কিছুই হয় না, যে বিষয়গুলো অস্তিত্ব নাই, মানে ওটা কি অবস্থায় আছে, এটা ধোঁয়াশা, অন্ধকার কুয়াশা, এটা অপ্রমাণিত। আচ্ছা, আমার তো অপ্রমাণ আছে। মিথ্যা প্রমাণিত কি?
মিথ্যা প্রমাণিত মানে মামলা একবারে আইসে এক পক্ষ হেরে গেছে আচ্ছা এটা মিথ্যা প্রমাণিত তার দাবি করছে বাদী ওই দাবিটা বলে বিষয়বস্তুটা প্রমাণিত হয়নি। এবার আমি বলি একটু মিলিয়ে নেন, আপনারা কাছাকাছি গেছেন, এক্সাক্ট পয়েন্টে যাওয়া হয় সম্ভব হয়নি, এই জন্য এটা মানে প্রমাণিত, এটা নিয়ে কারোর দ্বন্দ্ব নাই। যে ব্যাপারটা কোর্টের সামনে এসছে, কোর্টের সামনে একটা মামলা একটা ব্যাপার আসে না, অনেক ব্যাপার আসে। তো যেটা প্রমাণ হয়ে গেছে, কোনো একটা পক্ষ কোনোভাবে প্রমাণ করে ফেলছে উইদাউট এনি রিজনেবল ডাউট, কোনো ধরনের সন্দেহ ব্যতীত প্রমাণ করে ফেলছে, আছে প্রমাণিত। আচ্ছা, ডিসপ্রুভ মানে মিথ্যা প্রমাণিত, এর বাংলা হচ্ছে যে বিষয়টা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। ক্লিয়ার? মিথ্যা বলে প্রমাণিত হয়েছে কেমন কেমন ধরেন আমি কোনো একটা মামলা নিয়ে গেলাম কোর্টের সামনে, আমি বললাম যে অমুক ব্যক্তি আমার সাথে প্রতারণা করেছে, প্রতারণার মাধ্যমে সে আমার কাছ থেকে এত টাকা হাতিয়ে নিয়েছে। তো সেই ব্যক্তি দেখালো তার প্রমাণ, মানে আমি কি করলাম, আমি হচ্ছে আমার জায়গার সাথে প্রমাণ করতে পারলাম না কিছু, উপরন্তু সেই ব্যক্তি দেখালো যে না আমাকে সে চিনেই না, আমার সাথে কোনো ধরনের ট্রানজাকশনটা হয় নাই। তার মানে আমার যে দাবিটা ছিল সেটা কি হলো, মিথ্যা প্রমাণিত হলো। আবার উল্টাও হইতে পারে কি, যে আসামি তার কোনো দাবিও মিথ্যা প্রমাণ হতে পারে। যেমন আমি কারোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলাম, সে ব্যক্তি বললো অ্যালিবাই নিল, বললো যে একদিন আমি এখানে ছিলামই না, কিন্তু দেখা গেল ওই ব্যক্তি ওটা প্রমাণ করতে পারেনি, ওখানে ছিল, ওই শহরে ওই ব্যক্তি ছিল সেদিন। তাহলে তার যে দাবিটা, সে অ্যালিবাইটা নিয়ে আসছিল তার দাবি হিসাবে, সেই দাবিটা কি হলো, মিথ্যা প্রমাণিত হলো। ঠিক আছে? আর অপ্রমাণিত মানে সত্য প্রমাণ হয়নি, মিথ্যা বলেও প্রমাণিত হয়নি। এটা সত্য মানে প্রমাণিতও হয়নি, আবার মিথ্যা বলেও প্রমাণিত হয়নি, দুই পক্ষ 50-50 আকারে বসে আছে, ধোঁয়াশার মধ্যে আছে, এটা হচ্ছে অপ্রমাণিত। ঠিক আছে? তাহলে ব্যাপার হচ্ছে প্রুফ, ডিসপ্রুভ আর নট প্রুফ, ঝামেলা লাগে এই দুটাতে, মিথ্যা প্রমাণিত কোনটা আর অপ্রমাণিত কোনটা। ঠিক আছে? আপনাদের যেটা করা হবে প্রশ্নে, যে ধরেন একটা ইলাস্ট্রেশন দিয়ে, একটা উদাহরণ দিয়ে বলবে যে এটা কোন ধরনের প্রমাণ, কিভাবে প্রমাণিত, সত্য প্রমাণিত, মিথ্যা প্রমাণিত নাকি অপ্রমাণিত। তো প্রমাণিততে সমস্যা নেই, সমস্যা আছে মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিততে খুব বেশি ঝামেলা লেগে যায়। দেখি একটা উদাহরণ দিতে পারে কিনা আমাদের এই পার্সপেক্টিভে। আপনাদের কারো কোনো অবজেকশন আছে, কাউকে নোট করতে হবে না স্যার, কোনো অবজেকশন নাই, এটা আমি এখানে আসছি, এটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দায়িত্ব পালন করতে হবে। শনিবারের দিন ক্লাস আছে, সিআরবিসি আছে বিকালে, শনিবার বিকালে সকালে আসবেন, পড়ার পর ফোন দেবেন।